আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা অসাধারণ গল্প নিয়ে। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে গল্পটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো গল্প জুড়ে সাথে থাকছে আমি কাজী মুগ্ধ মৌসুম। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে চলে যাই। রঙ্গিলা ভাবের কন্যা, অঙ্গেতে রূপের বন্যা, সাজুগুজু কইরা রে তুই কোনখানে যাস, তোরে দেখা খাইল এবার সব পোলারা ক্রাশ। গানটা গাচ্ছিলাম, কোথা থেকে এক মেয়ে এসে আমার গালে ঠাস ঠাস দুটা থাপ্পড় মারল। আমি হা কইরা মেয়েটার দিকে তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি কি হচ্ছে। এবার মেয়েটা বলল, মেয়ে দেখলেই টিস করতে মন চায়। আমি বললাম, ও হ্যালো, আমি আপনাকে কোন সময় টিস করলাম? চুপ বেয়াদ্দব। ওই মেয়ে, আমাকে মারেন কেন? তুই আমাকে টিস করছিস? আরে আমি কেন আপনাকে টিস করব? আমি তো গান গাচ্ছিলাম। মেয়ে দেখলে মুখ দিয়ে গান বের হয়, বাসায় মা বোন নেই। এবার আর সহ্য হলো না, ঠাস করে বেড়ে দিলাম আর বললাম, আমাকে নির্দোষে থাপ্পড় মারলি, আবার আমার মা বোন নিয়ে কথা বলিস? আর শোন, সব ছেলেকে নিয়ে এসব খারাপ মন মানসিকতা বাদ দে, সব ছেলেকে খারাপ দৃষ্টিতে দেখবি না। এটুকু বলতে আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করতে আম্মু বলল, কই রে তুই? কেন আম্মু? তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা আসছি বলেই আম্মু ফোনটা কেটে দিল। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি মেয়েটা নেই। আজব, মেয়ে কোথা থেকে এসে আমাকে থাপ্পড় মারল, কেমনটা লাগে। মেজাজটাই খারাপ হয়ে গেল। দূর, আপনাদের তো পরিচয়টা এখনো দেয়া হলো না। আপনারা মনে কিছু নিয়েন না, মেয়েটা সবকিছু উল্টাপাল্টা করে দিয়েছে। সে যাই হোক, আমি নীল, এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এখন এটুকু জেনে রাখুন, বাকিটা পরে জানবেন। আমি বাসায় চলে এলাম। বাসায় আসতেই আমার ছোট বোন বলল, ভাইয়া তোর গালে কিসের দাগ? আর বলিস না, মশা মারতে গিয়ে একটু জোরে মেরেছিলাম তাই। ও, তোকে আম্মু ডাকে? যাচ্ছি। আমি আম্মুর রুমে চলে এলাম। এসে আম্মুকে বললাম, আম্মু কি জন্য এত জরুরি তলব? আম্মু বলল, আজ এক জায়গায় যাব আমি। কোথায় আম্মু? আরিয়ানের জন্য মেয়ে দেখতে যাব। আরিয়ান হচ্ছে আমার বড় ভাই। ভাইয়া কই আম্মু? তার রুমে আছে। আমি ভাইয়ার রুমে চলে এলাম। এসে দেখে ভাইয়া শুয়ে আছে। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া আজ নাকি আম্মু মেয়ে দেখতে যাবে? কে বলল? আম্মু। ভাইয়া, আচ্ছা তাহলে ঠিক শুনেছিস। মেয়ের পিকচার দেখেছ? হ্যাঁ দেখেছি। দেখি তো ভাইয়া, তোকে দেখালে কি হবে? আরে দেখি না ভাইয়া, আজ তো মেয়ে দেখতে যাবি, তখন দেখিস। ভাইয়া যা তো। আমি রুমে চলে এলাম। আমি ফ্রেশ হতে গিয়ে মুখে হাত দিতে গালটা কেমন ফুলে গেছে। আমি ভাবতে লাগলাম, কেমনে হলো? কিছুক্ষণ ভাবার পর মনে হলো মেয়েটার থাপ্পড়ের কথা। উফ, কি থাপ্পড়টাই না দিল, এখনও ব্যথা করছে। মেয়েটার হাতে এত জোর কোথা থেকে পেল? চিকন একটা মেয়ে, আমার মনে হয় মেয়েটাকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। সে যাই হোক, মেয়েটা দেখতে খারাপ না, তবে সুযোগ পেলে ছাড়ছি না। আর আমিও একটা থাপ্পড় দিয়েছি। আমি যখন থাপ্পড় দিয়েছি, মেয়েটা তখন গালে হাত দিয়ে রাগী ভাব নিয়ে দাঁড়িয়েছিল। তখন দেখতে পুরোই ক্রাশ। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। অতপর আমরা মেয়ে দেখতে চলে এলাম। আমাদেরকে একটা রুমে বসতে বলল। আমি বসে থাকার পাত্র নই। আমি পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। না, বাসাটা সুন্দর করে সাজানো। আমি দেখতে দেখতে একটা রুমে চোখ আটকে গেল। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। আমি একটু ভালো করে দেখে নিলাম। না, আমি যা ভেবেছি তাই। আপনারা হয়তো ভাবছেন আমি কি দেখেছি। আর রাস্তায় যে মেয়েটা আমাকে মেরেছে, সেই মেয়েটাকে দেখে আমার চোখ আটকে গেছে। এবার মেয়েটা আমাকে দেখে চমকে গেল আর গালে হাত দিল। মেয়েটা গালে হাত দিতে কেমন নড়ে উঠল। মনে হয় আমার থাপ্পড়টা একটু জোরে পড়েছে। মেয়েটা আমার কাছে এসে বলল, তুই তো দেখছি আমার পিছু পিছু আমার বাসা অব্দি এসে পড়েছিস, তোর সাহস তো কম না? আমি বললাম, এই যে একটু ভদ্রভাবে কথা বলা যায় না? ভদ্রতা আমি এমন ছেলের সাথে করি না। এখনও আমার গালটা ব্যথা করছে। আজ যদি বাসায় মেহমান না থাকতো, তাহলে তোকে যে আমি কি করতাম তাও জানি না আমি। আমি বললাম, তাই নাকি? তা কি করতেন? মেয়েটা বলল, তোকে তো আমি বলেই আশেপাশে তাকাচ্ছে, মনে হয় কিছু খুঁজছে। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেখান থেকে চলে এলাম আম্মুর কাছে। আমাকে দেখে আম্মু বলল, কিরে এতক্ষণ কোথায় ছিলি? এখানে আম্মু। ও, মেয়ে দেখেছ আম্মু? না, একটু পরেই ইয়া বড় একটা ঘোমটা দিয়ে একটা মেয়ে এলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এটাই সেই মেয়ে যাকে আজ আমরা দেখতে এসেছি। মেয়েটা এসে সালাম দিল। মেয়েটা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? ভালো। তোমার নামটা কি? নুসরাত জাহান নিশি। যাক বাবা, মেয়েটা যেমন সুন্দরী তার নামটাও তেমনই সুন্দরী। আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশির দিকে। আমার মনে হয় মেয়েটা সিলেক্ট হয়ে গেছে। আর সিলেক্ট হবেই বা না কেন, সব দিক দিয়ে ভালো।
আমি মাথা নিচে করে এসব ভাবছি। আম্মুর ডাকে আমি মাথা তুলে আম্মুর দিকে তাকালাম। আম্মু ইশারা ডাকলো। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু বলল, মেয়ে পছন্দ হয়েছে? আমি বললাম, আম্মু বিয়ে তো আমি করছি না, তারপরেও আমাদের সবার পছন্দ হয়েছে। তাহলে আর দেরি না করে বিয়ের তারিখ দিয়ে দাও। আম্মু, আমার মনে হয় তাদের একটু আলাদা কথা বলার দরকার। ঠিক আছে। ভাইয়া আমাকে ডাক দিল। আমি ভাইয়ার কাছে যেতেই বলল, তুইও আমার সাথে যাবি? মাথা খারাপ নাকি? আমি গিয়ে কি করব ভাইয়া? না, তুই যাবি। দেখো ভাইয়া, আমি গেলে অন্যরকম দেখায়। কোনো কথা নাই, তুই আমার সাথে যাবি। আপনারাই বলেন, যেখানে বড় ভাই তার বউয়ের সাথে কথা বলবে, সেখানে ছোট ভাই কি করে থাকে? আপনারা একটু বুঝান না ভাইয়াকে। কি আর করার, কোনো উপায় না পেয়ে যেতে হলো ভাইয়ার সাথে। ভাইয়াকে বললাম, ভাইয়া আমি এখানে আছি, তুমি যাও। আচ্ছা, এখানে থাকিস, যাস না কোথাও। আচ্ছা ভাইয়া। গেল নিশি ভাবির সাথে। আমি দাঁড়িয়ে আছি আর আমার মাথায় একটা জিনিস ঢুকছে না। ওই মেয়েটা এখানে কি করছে? আর নিশি ভাবির বোন না তো? যদি হয় আর ভাইয়ার সাথে নিশি ভাবির বিয়ে হয়, তাহলে এই মেয়ে তো আমাকে ছাড়বে না। দূর, মেয়েটার নামও তো এখনো জানি না, তবে মেয়েটা দেখতে অনেক সুন্দরী। আমি এসব ভাবছি, অমনি কে যেন আমার কান টেনে ধরল। আমি পিছনে তাকিয়ে দেখি, এতক্ষণ যার কথা ভাবছি সেই আমার কান ধরে। আমি বললাম, কি করছেন? ছাড়েন। এখানে কি করছিস? পাহারা দিচ্ছি। কাকে? ভাইয়া আর ভাবিকে। তার সাথে কি? তা জেনে আপনি কি করবেন? আর আপনার নামটাই তো জানা হলো না। আমি নীল। মেয়েটা বলল, আমি নীলা। বাহ, আপনার তো আমার নামের সাথে মিল আছে। কিরকম? নীল আর নীলা সেম টু সেম। এরই মাঝে ভাইয়া চলে এলো। দেখলাম ভাইয়ার মুখে হাসি লেগে আছে। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া কি খবর? চল। চলো। আমি আর ভাইয়া চলে এলাম। আম্মু আর আব্বু বিয়ের দিন ধার্য করে। আম্মু বলল, এই মাসের 15 তারিখ বিয়ে। সবাই সম্মতি দিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়লাম। একটু পরে ভাইয়া এসে বলছে, আম্মু নাকি আমাকে ডাকে। আমি শোয়া থেকে উঠে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু আমায় ডেকেছ? মাহি নাকি কি নেবে, তাকে নিয়ে যেত। মাহি আমার ছোট বোন। আমি বললাম, এখন? এখন কেন? কাল থেকে তো বিয়ের কেনাকাটা করতেই হবে, তখন না হয় কিনে নিবে। মাহি পাশে বসেছিল। তখন মাহি বলল, না আজকে কিনবো। আমি পারবো না, ভাইয়ার সাথে যা। ভাইয়া বলল, আমার সময় নেই নীল, তুই নিয়ে যা মাহিকে। মাহি বলল, তোমাদের কাউকে নিয়ে যেতে হবে না, থাকো তোমরা, আমি গেলাম, বলেই হন হন করে চলে গেল। আব্বু বলল, নীল তুই নিয়ে যা। আব্বু, যা তো, মেয়েটা রাগ করে চলে গেল। হ্যাঁ, আরও মাথায় করে রাখো, বলেই চলে এলাম। তোর ভাল লাগছে না। ছোট বোন একটু জেদি, যা বলবে তাই করবে। আসলে আমার আর কোনো বোন নেই, আমরা 2 ভাই 1 বোন। ও ছোট, তাই সবাই তাকে ভালোবাসে। আমিও যে আদর করি না তা নয়, আমিও অনেক ভালোবাসি আমার ছোট বোনকে। তাও আমাকে তুই তুই করে বলে, ও আমার ছোট হয়েও। মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই, আমি বড় নাকি মাহি বড়। সে যাই হোক, তাকে নিয়ে মার্কেটে গেলাম। তার পছন্দ মতো কিছু কেনাকাটা করে বাসায় চলে এলাম। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছে, তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 10 দিন। বিয়ের আর মাত্র 5 দিন আছে। আত্মীয় স্বজন সবাই চলে এলো। সবাই বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত। এইভাবে কেটে গেল আরও 3 দিন। কালকে গায়ে হলুদ। এখান থেকে কে কে যাবে সেটা ঠিক করা হলো। মাহি এসে আব্বুকে বলল, আব্বু আমিও যাব। তুই তো যাবি, আর কে কে যাবে? আম্মু বলল, যখন যাবি তখন দেখে নিস। মাহি চলে গেল। আজ গায়ে হলুদ দিতে যাচ্ছে, সাথে আমাকেও যেতে হচ্ছে। আমার ভাবিদের বাসায় গিয়ে আমার সাথে যারা এসেছে তারা হলুদ দিচ্ছে। আমি দাঁড়িয়ে দেখছি, পেছন থেকে কে যেন আমার মুখে হলুদ দিয়ে দৌড় দিল। আমি পেছন দিকে তাকিয়ে দেখি নীলা। একটু পরে আমার মুখ জ্বলছে। কি ব্যাপার? মুখে হলুদ দিলে জ্বলবার কথা তো নয়, তাহলে কি দিয়েছে? আমি মুখ থেকে হলুদ এনে দেখি, এটা তো হলুদ না, এটা তো মরিচের গুঁড়া। হায় হায়, করেছে কি মেয়েটা? আমি দ্রুত পানি নিয়ে মুখ ধুয়ে নিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেল। আর যা হবার তা হয়েই গেল। বুঝতে পারছেন মুখে মরিচের গুঁড়া দিলে কি হয়? আমারও তাই হয়েছে। এরপরে আর দেখা মিলল না শয়তান্নির সাথে। এদিকে আমার অবস্থা একেবারে শেষ। বাসায় এসে ফ্রিজ থেকে বরফ নিয়ে আমার মুখে দিলাম। এখন কিছুটা কমেছে। ওই সময় যদি সামনে পেতাম তাহলে কি করতাম তা নিজেও জানি না। মেয়েটা ভাগ্য ভালো, তবে আমি একটা সুযোগের অপেক্ষায় আছি। আজ বিয়ে, আমরা সবাই গেলাম বিয়ে বাড়িতে। ভাইয়াকে নিয়ে বরের স্টেজ সাজানো হলো। আমিও ভাইয়ার সাথে বসে আছি, আর আমার সাথে মাহিও বসে আছে। আমি আশেপাশে তাকিয়ে ময়দা সুন্দরীগুলোকে দেখতে লাগলাম। না, একটাকেও ভালো লাগে না, তবে একটাকে একটু ভালো লাগে, কিন্তু মেয়েটার অহংকার বেশি, তা দেখেই বোঝা যাচ্ছে। একটু পরেই খাবার নিয়ে এলো আমাদের জন্য। নীলা আমার দিকে তাকিয়ে হাসছে। বুঝলাম না কেন হাসছে। আমার মনে হয় কালকের ওই কাজের জন্য হাসছে। নীলার সাথে আরও কয়েকটা মেয়ে এলো, মনে হয় তার কাজিন হবে। নীলা ভাইয়ার হাত ধুয়ে দিল আর টাকা চাইলো। আমি বললাম, টাকা দেওয়া হবে না,
কেন দেওয়া হবে না? হাত তো ভাইয়া নিজেই ধুয়ে নিতে পারত। ওসব বুঝে না, টাকা চাই। না, দিব না। এত কিপটা কেন? ও হ্যালো, যেভাবে টাকা চাইছেন মনে হয় টাকা আপনি আমাদের দিয়েছেন। মুখ সামলে কথা বলেন। এবার ভাইয়া বলল, দিয়ে দে না। আপনারা ভাবছেন ভাইয়া আমাকে দিতে বলল কেন? আসলে বিয়েতে আসার আগে ভাইয়া আমার কাছে সব টাকা দিয়ে দিয়েছে। মাহিও বলল, ভাইয়া দিয়ে দে। না, দিব না। নীলা বলল, টাকা না দিলে খেতেও দিব না। কি আর করার, এমনিতে অনেক ক্ষুধা লেগেছে, তাই দিয়ে দিলাম। আমি টাকা দিয়ে দিলাম, বললাম, এখানে দেখবেন না প্লিজ। নীলা তাই করল। আসলে একটা 500 টাকার ভেতরে অনেকগুলো 2 টাকার নোট দিয়ে দিয়েছে। নীলা একটু পরে এসে হাজির, আর আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে। আমিও বুঝে গেলাম এইভাবে তাকানোর মানে। আমি নীলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চোখ টিপ দিলাম। ব্যাস, কাজ হয়ে গেল। নীলা রাগে পুরো মুখ লাল হয়ে গেছে। আজ যদি বিয়ে বাড়ি না হতো তাহলে মনে হয় আমাকে আস্ত রাখত না। তবে নীলা অনেক চেষ্টা করেছে এর শোধ তোলার জন্য, কিন্তু পারেনি। এখন বউ নিয়ে বাসায় আসার পালা। আমি এবং ভাইয়ার সাথে মাহিও গেল। আমি ভাইয়ার পেছনে দাঁড়িয়ে আছি। পেছন থেকে ছোট একটা মেয়ে আমার পাঞ্জাবির নীলার শাড়ির আঁচল বেঁধে দিল। তা আবার নীলা দেখে নেই, আমিও দেখে নিয়েছিলাম। ভাবলাম একটু মজা করা যাবে। ভাইয়া আর ভাবিকে নিয়ে যখন রুম থেকে বাইরে বের হব, তখন আমি একটু দ্রুত বাইর হতে গিয়ে টান লেগে গেল, নীলা পড়ে গেল। আমি পেছনে তাকিয়ে এমন একটা ভাব করলাম যেন আমি কিছুই জানি না। অনেকগুলো মানুষ থাকায় নীলা লজ্জা পেল, আর কিছু বলল না। তবে ওর চোখ থেকে বোঝা যাচ্ছে সুযোগ পেলে আমাকে যে কি করবে আল্লাহই ভালো জানে। তাই আমাকে খুব সাবধানে চলাচল করতে হবে। সে যাই হোক, বউ নিয়ে আমাদের বাসায় চলে এলাম। বাসায় নীলাও সাথে এসেছে। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে কে জানি আমার শরীরে পানি দিল। আমার শরীরে পানি অনুভব করায় আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। সামনে তাকিয়ে দেখি মাহি আর নীলা দুজন হাসছে। আমি বললাম, কি ব্যাপার মাহি, তুই আমার রুমে আসলি কি করে? ভাইয়া, তুই শোয়ার সময় মনে হয় দরজা লক করে ঘুমাসনি, তাই বলে আমার শরীরে পানি ঢেলে দিবি? মাহি বলল, পানি আমি দেইনি, নীলাবু দিয়েছে। কি? বলেই চলে গেল। কি সাংঘাতিক মেয়ে। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। এসে দেখি সবাই ভাবিকে ঘিরে বসে আছে। আমিও গেলাম সেখানে। আমাকে দেখে ভাবি বলল, দেবর সাহেব এতক্ষণে ঘুম থেকে ওঠার সময় হলো? না উঠে পারি ভাবি? কেন, কি হয়েছে? তেমন কিছু না। এই সময় নীলা বলল, আপু, তোমার দেবর আজকে রাতে হিসু করে দিয়েছে। নীলার কথা শুনে সবাই হাসতে লাগলো, সাথে নীলাও। ভাবি বলল, তুই কি করে জানলি? মাহি আমাকে নিয়ে গিয়েছিল তাকে ডাকতে। ভাবি, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও, সত্যি কথা সবসময় বেশি লাগে। ও হ্যালো, নীলা তুই থাম তো। ঠিক আছে। নীল, হ্যাঁ বলেন ভাবি। নীলা কি যেন আইসক্রিম আর ফুচকা খাবে, তোমার ভাইয়াকে বললাম তার নাকি সময় নেই, তুমি একটু যাও তো ওর সাথে। মাহিকে নিয়ে যাক। মাহি একটা বাচ্চা মেয়ে, ও পারবে না। কিন্তু ভাবি, কোনো কিন্তু নাই, যাও তো। নিয়ে গেলাম বাহিরে। আমার দুই পাশে দুজন হাঁটছে। হঠাৎ করে নীলা তার পা আমার পায়ের সামনে বাড়িয়ে দিল। আমি নীলার পায়ে বেঁধে নিজেকে ঠিক রাখতে না পেরে পড়ে গেলাম। আমি পড়ে যাওয়াতে নীলা হাসতে লাগলো। মাহি বলল, কিরে ভাইয়া, তুই এই দিন দুপুরে উষ্টা খাচ্ছিস কেন? আগে জানতাম বিছানায় হিসু করে, আর এখন তো দেখছি চোখে দেখে না। নীলা বলল। আমি নির্বাক হয়ে থাকলাম। কিছুই করার নেই। আমি তো চুপি চুপি বিপদে ফেলেছি, আর উনি তো দেখছি আমাকে সবার সামনে টর্চার করছে। না, এটা মেনে নেওয়া যায় না। পাবলিক মানবে না, আর পাবলিক মানলেও লোকে মানবে না। একটু মজা করলাম আর কি। না, এটা মানা যায় না। এটার একটা বিহিত করতে হবে। আমিও সুযোগ খুঁজতে লাগলাম। এখন ভালোই ভালো আমার মান সম্মান নিয়ে বাসায় ফিরতে পারলেই ভালো। ফুচকা আর আইসক্রিম খাইয়ে বাসায় চলে এলাম। তবে নীলা অনেক চেষ্টা করেছে আবার বিপদে ফেলার, কিন্তু পারেনি। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ছাদে গিয়ে বসে মোবাইলে গেম খেলছিলাম। এমন সময় আমার কানে সুরসুরি। আমি দিলাম এক লাফ, সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি বললাম, দুষ্টুমি করার একটা লিমিট থাকা দরকার, আর আপনি সেটা অতিক্রম করছেন। আমি কিন্তু যে কোনো সময় ফায়ার করতে বাধ্য হব। নীলা বলল, আর আপনি বুঝি ধোয়া তুলসী পাতা? ও, আপনি যাই বলেন না কেন, তবে আমার মতো এমন নম্র স্বভাব ভদ্রপোলা দেশে আর দুইটা আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আইসে আমার নম্র স্বভাব ভদ্রতা ছেলেরে, এমন অনম্র আর অভদ্র ছেলে আর দুইটা আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কেন, আমি আবার কি করলাম? আমার সাথে একদম ন্যাকামি করবেন না। আমি আবার কি করলাম? এখন তো দেখছি ভাজা মাছটা উল্টে খেতে পারছেন না। আরে আমি কি এমন করেছি? কি করেন নাই তাই বলেন। আপনি এমনটা কেন করলেন? আরে বাবা, কি করেছি? সবার সামনে আমাকে ওইভাবে না ফেললেও তো পারতেন। আর এতগুলো 2 টাকা দেওয়ার মানে কি? আসলে আমি দেখিনি। আসলে আমি লক্ষ্য করিনি যে আমার পাঞ্জাবির সাথে আপনার শাড়ি বাঁধা। তার জন্য সরি। আর ওটা তো দুষ্টুমি করে এমনটা করেছি। এটা আমার প্ল্যান ছিল যে সবগুলো টাকাই 2 টাকার নোট দিব। ক্ষমা তো আমি এত সহজে করব না, বলেই চলে গেল।
আমিও চলে গেলাম আমার রুমে। এইভাবে সারাদিন কেটে গেল। রাতে আমি আমার রুমে বসে আছি, এমন সময় নীলা হাতে করে কফির মগ নিয়ে প্রবেশ করলো আর আমার হাতে মগ দিয়ে বলল, নিন, আপনার জন্য স্পেশাল কফি। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার, হঠাৎ আমার জন্য এত দরদ দেখাচ্ছে কেন? এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। তখনই আমার মনে হয়ে গেল ছাদে বলা নীলার কথাগুলো। আমার মাথা কাজ করা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, খুব ভয় করছে, না জানি কি মিশিয়েছে কফির সাথে। হে আল্লাহ, তুমি এই অবুঝ শিশুটাকে দেখো একটু দয়া করে। আজ মনে হয় আমার শেষ দিন। আমার মনে হয় কফির সাথে গায়ে হলুদের মতো হলুদের বদলে মরিচ দিয়েছে। আজও মনে হয় মরিচ দিয়েছে। আমি কফির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কোনো কিছু দিয়েছে কিনা। আমার এমন অবস্থা দেখে নীলা বলল, কি হলো? আসলে ভয় নেই, সত্যি বলছি, এতে অন্য কিছু দেয়নি। না, আমি এমন কিছু ভাবছি না। তাহলে? না, কিছু না বলে আমি কফির মগটা হাতে নিলাম, কিন্তু মুখে দেওয়ার সাহস পাচ্ছি না। তারপরেও মুখে নিয়ে যা বুঝলাম, আমি এতক্ষণ যা ভেবেছি ঠিক তাই। আমি যা ভেবেছিলাম তাই হলো। নীলা কফির সাথে মরিচের গুঁড়া মিশিয়েছে। আমি এক চুমুক খেয়ে তো এক চিল্লানি দিলাম। নীলা আমার মুখ চেপে ধরে বলল, চুপ। নীলার হাতটা আমার মুখের উপর থেকে ছাড়িয়ে বললাম, তুমি কি ডাকাত নাকি নীলা? এই, ডাকাত হলে তো হাতে চাকু থাকতো। ও মা গো, চুপ। এই মেয়ে, আমার মুখ গলা সব পুড়ে গেল। আমি এই কথা বলতে নীলা মিষ্টি দিল। ও মা, এ তো দেখছি পুরাই প্রস্তুতি নিয়ে তারপর এসেছে। নীলা আমার হাতে মিষ্টি দিল। আমি মিষ্টি মুখে নিয়ে দেখি তিতা তিতা লাগে। এবার অনেক রেগে গেলাম আর নীলাকে কাছে টেনে সরাসরি নীলার ঠোঁটে চুমু খেলাম অনেকক্ষণ। নীলাকে ছাড়তে নীলা বলল, শয়তান, বান্দর, হনুমান, সব বলে দিব ভাইয়াকে, আরিয়ান ভাইয়াকে। যাও যাও, বলো গিয়ে, আমিও বলে দিব। কি বলবি তুই? সেটা তো পরে জানতে পারবে। এটার প্রতিশোধ আমি নিব, দেখা যাবে। বলেই নীলা চলে গেল। মরিচের কফি খেয়ে যদি এমন মিষ্টি পাওয়া যায় তাহলে মরিচের কফি খাওয়াই ভালো। একটু পরে আম্মু এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমি নিচে গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে নীলার পাশের চেয়ারটাতে বসলাম। আমি বসতে নীলা আমাকে চিমটি দিল। আমি নড়ে উঠলাম। তা দেখে ভাবি বলল, দেবর সাহেব, কি হলো? তেমন কিছু না ভাবি। তাহলে এমন করছো কেন? আমি কিছু বললাম না। একটু পরেই নীলার প্লেটের দিকে নজর দিলাম আর ভাবলাম একটু দুষ্টুমি করা যাক। যেই ভাবা সেই কাজ। আমি নীলার প্লেট থেকে এক পিস মাংস নিয়ে নিলাম। নীলা তার টেরও পেল না। এইভাবে প্রায় 3-4টা পিস নিয়ে নিলাম। আমি আমার প্লেটের দিকে তাকিয়ে দেখি আমার প্লেটটাই নাই। আমি বললাম, আমার প্লেট কই? আম্মু বলল, তাহলে এতক্ষণ যে খেলি সেটা কোথা থেকে এলো? তোর সামনে থেকে প্লেট নিল, তুই কোথায় ছিলি? আমি তো হায় হায়, একটুর জন্য সত্য কথাটা মুখ ফসকে বেরিয়ে পড়েছিল। আম্মু বলল, কি বলতে চেয়েছিলে বল? না মানে আমি নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। না, তুই অন্য কিছু বলতে চেয়েছিলে। দূর, আমি খাবো না বলেই উঠে চলে গেলাম সেখান থেকে। ভাবি বলল, নীল দাঁড়াও, যেও না, খেয়ে যাও। আমি সোজা চলে এলাম আমার রুমে। একটু পরেই ভাবি এলো হাতে প্লেট নিয়ে। বুঝতে বাকি রইল না যে এটা আমার জন্য খাবার নিয়ে এসেছে। ভাবি বলল, এই যে স্যার, খেয়ে নিন। আমি কিছু বললাম না। কি হলো? খাবো না আমি। এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেখে দিন, আমি খেয়ে নিব। ঠিক আছে। ভাবি চলে গেল। আমি খেয়ে নিলাম। কালকে আবার ভাইয়ার বউ ভাত। আমি শুয়ে পড়লাম। আজকে দরজা লক করে শুয়েছি। সকালবেলা ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখি ভাইয়া ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করতে ভাইয়া বলল, তাড়াতাড়ি নিচে আয়। কেন? নিচে আয় হারামজাদা। আমি নিচে যেতে ভাইয়া বলল, হাতে অনেকগুলো কাজ জমে আছে, তা করতে হবে। আচ্ছা ভাইয়া। আর কিছু বলল না ভাইয়া। সবাই কাজে ব্যস্ত আর আমি ব্যস্ত সবার কাজগুলো বাড়াতে। কি ভাবছেন আমি কাজে এগিয়ে দিচ্ছি? মোটেও না। আমি যেসব জিনিসগুলো গুছানো সেগুলো আরও এলোমেলো করে ফেলছি। আসলে আমি কোনো কাজের না, সারাক্ষণ শুধু মোবাইল টেপা ছাড়া আর কিছুই করতে পারি না। এর জন্য আম্মুর কত বকা শুনেছি আর দৌড়ানিও খেয়েছি, তার কোনো হিসাব নেই। আমার এমন কাজ দেখে আম্মু বলল, তুই যা তো এখান থেকে, একটা কাজও ঠিকমতো করতে পারছে না। আম্মুর কথা শুনে ভাবি বলল, শুধু মেয়ের পেছনে কিভাবে দৌড়াতে হয় সেটা খুব ভালো করেই পারে। ওটাও ভালো করে পারে না, শুধু মোবাইল আর ল্যাপটপ কিভাবে চালাতে হয় সেটাই পারে। আমি বললাম, আম্মু তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর আবার অপমান বলতে কিছু আছে নাকি? না, আর থাকা যাবে না এখানে। এখানে থাকলে মান সম্মান যেটুকু আছে সব যাবে। এমনিতে অনেকটা হারিয়েছি। আমি আর সেখান থেকে না থেকে সোজা উপরে আমার রুমে চলে এলাম। শুয়ে শুয়ে গান শুনছি, এমন সময় নীলার কথা মনে হয়ে গেল। আমি আর শুয়ে না থেকে গেলাম নীলার রুমে। নীলার রুমের দরজার কাছে গিয়ে দেখি, উমা, সে কি সুন্দর করে সাজছে। আমি ভেতরে না গিয়ে বাহির থেকে দেখতে লাগলাম। আহ, কি সুন্দর! আমি এবার সত্যি সত্যি ক্রাশ খেয়েছি।
ক্রাশকে আমার পেটটা ভরে গেল, আর না খেলেও চলবে। আমি নীলাকে নিয়ে কল্পনার দেশে হারিয়ে গেলাম। হঠাৎ ফোনটা ভিলেন হয়ে দাঁড়ালো। ফোনের শব্দে বাস্তবে ফিরলাম। আমার ফোনের শব্দে নীলাও চমকে উঠল। আমি ফোনটা রিসিভ করে সেখান থেকে চলে এলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। একটু পরেই ভাবিদের বাসা থেকে মেহমান চলে এলো। সবাইকে খাবার দেওয়া হলো। আমি, ভাইয়া, আব্বু দেখিয়ে দিচ্ছি কার কী কী লাগবে। সবাইকে খাওয়ানোর পরে আমরা সবাই খেয়ে নিলাম। ভাইয়া আর ভাবি তাদের সাথে করে মাহিকে নিয়ে গেল। তাদের সাথে আমাকেও বলেছিল, কিন্তু আমি না করে দিই। রাতে রুমে শুয়ে আছি। নীলার কথা খুব মনে পড়ছে। নীলাকে দেখতে খুব ইচ্ছা করছে। এই 2 দিনে অনেক দুষ্টুমি করেছি। আজ অনেক ফাঁকা ফাঁকা লাগছে নীলাকে ছাড়া। আমার এর আগে কখনো এমন হয়নি। তার মানে আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। শুয়ে শুয়ে এসব ভাবছি। এমন সময় অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো, কিন্তু রিসিভ করিনি। আসলে আমি অপরিচিত কারো নাম্বার ফোন রিসিভ করি না। সে নাম্বার থেকে আরও 4টা ফোন আসলো, তারপরেও আমি রিসিভ করিনি। একটু পরে একটা SMS এসেছে সে নাম্বার থেকে। আমি SMS ওপেন করে দেখি SMSটা এমন ছিল, কি হলো, ফোনটা রিসিভ করো বাবু, তোমার সাথে কিছু কথা আছে, আর তোমাকে অনেক মিস করছি। আমার মাথায় কিছু ঢুকছে না, কে আমাকে এত মিস করছে। আমি খুব টেনশনে পড়ে গেলাম। কে হতে পারে? আমার তো এমন কেউ নেই। এসব ভাবতে ভাবতে আবারও ফোন আসলো। এবার 7-5 না ভেবে ফোনটা রিসিভ করতে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। এত ভাব তোমার? সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করার কোনো খবরই নেই। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি রং নাম্বার ডায়াল করেছেন। না, আমি রং নাম্বারের ফোন দেইনি। মেয়েটার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। নীলার যে ভয়েস, এই মেয়েটাও সেম একই ভয়েস। আর নীলাই বা কেন হতে যাবে? কিন্তু আমার কেন জানি সন্দেহ হতে লাগলো যে এটা নীলার ভয়েস, আর কারো না। আমি বললাম, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। নীলের বাচ্চা, তোরে কিন্তু এবার থাপড়াবো আমি। আমি কি করেছি যার কারণে আপনি আমাকে মারবেন? তুই একটা চোর, তোকে আমি ছাড়ছি না। আরে আজব তো, আমি কখন চুরি করেছি সেটা জানি না, তবে তুমি চুরি করেছ সেটা জানি। তোমাকে আমি পুলিশে দেব। আরে আমি কি চুরি করেছি সেটা বলবেন তো? না কি? আর কে আপনি? আমি কে তা না হয় পরে জানতে পারবে। আর তুমি আমার সবচেয়ে দামি জিনিসটাই চুরি করেছ, আমার মনটা চুরি করেছ। তুমি অনেক বড় চোর। আমার সব কিছু চুরি করে তোমার কাছে নিয়ে রেখে দিয়েছ। কি মহা মুশকিলে পড়লাম রে বাবা। কি সব আবল তাবল বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। আর সবচেয়ে দামি জিনিস বুঝতে পারছি না। আর আমি কখন তার মন চুরি করেছি? আমার মনে হয় মেয়েটার মাথার কোনো তার কাটা আছে, তা না হলে এসব বলবে কেন? আমি বললাম, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। না, কোনো ভুল করি নাই তো। মেয়েটাকে আর কোনো কথা বলতে না দিয়ে ফোনটা কেটে দিলাম। দৌড়, আর ভাল লাগে না। একটু পরেই আবার ফোন দিল। আমি রিসিভ করিনি। এভাবে আরও 6টা ফোন দিল। এবার কোনো উপায় না পেয়ে রিসিভ করলাম। আমি ফোন রিসিভ করতেই মেয়েটা বলল, তোর সমস্যা কি? কোনো সমস্যা নেই। তাহলে ফোন রিসিভ করছিলেন না কেন? তাতে আপনার সমস্যা কি? আর কে আপনি? অনেক সমস্যা, তাই তো বারবার ফোন দিচ্ছি। আমি কি বলেছি তার উত্তর দেন। নামটা জানা কি খুব জরুরি? নাম বললে আমার সাথে কথা বলবে তো? যদি না বলো তাহলে আমার নাম বলবো না। বলবো। সত্যি তো? আমার নাম নীলা। নাম শুনে আমি যেন আকাশ থেকে বললাম। আমি প্রথমে যা ভেবেছিলাম তাই হলো। আমি বললাম, কি নীলা? সত্যি নীলা? তুমি? সত্যি আমি। কিন্তু আমি তোমার সবচেয়ে দামি কি জিনিস চুরি করেছি? আরে বোকা, তুমি তো আমাকে চুরি করে নিয়ে গেছো। আমি তোমাকে কখন চুরি করেছি? আর তোমাকে চুরি করলে তো আমার কাছে থাকতে। আমার সব কিছুই তো তোমার কাছে আছে, শুধু আমার দেহটা এখানে আছে। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নীল, আই লাভ ইউ। কিন্তু নীলা, এটা কখনো হয় না। কেন হয় না? দেখো, এটা কেউ মেনে নেবে না। কেউ মানুক বা না মানুক তাতে কিছু যায় আসে না। আর মানবে না কেন? একই পরিবারের 2 মেয়েকে কেউ বিয়ে দেবে না। কে বলল তোমাকে? তুমি মিলিয়ে নিও। আমি এসব কিছু বুঝি না, আমি শুধু তোমাকেই চাই। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমিও যে নীলাকে ভালোবাসি না তা কিন্তু নয়, কিন্তু একই ফ্যামিলিতে 2 মেয়েকে কেউ বিয়ে দিতে চাইবে? আপনারাই বলেন। নীলা বলল, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো বলো? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, আসো না আমাদের বাসায়, তোমাকে দেখব। তোমার কি মাথা খারাপ? এখন কেমনে যাব? এখন তো রাত হয়ে গেছে। মাথা এত খারাপ হলে তো কবেই পাবনা চলে যেতাম। এখানে তোমার প্রেমে পড়তাম নাকি? তা আমার প্রেমে পড়ে কোথাও ব্যথা পাওনি তো? পেয়েছি। তা কোথায় পেলে? মনে ব্যথা পেয়েছি। কেমনে? তোমাকে দেখতে পাচ্ছি না, তাই মনে অনেক কষ্ট হচ্ছে। ও, এসব বাদ দাও তো, তোমাকে দেখবো কেমনে সেটা বলো। চলে আসো আমাদের বাসায়। দূর, এইভাবে হবে না তো। তোমার ইমো আছে? আছে। কোন নাম্বারে? যে নাম্বারে কথা বলছো? ও আচ্ছা, ঠিক আছে, তুমি ডাটা চালু করো। আমি ডাটা চালু করতেই নীলা ফোন দিল। তার সাথে আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে আম্মু বলল, নীল। আম্মু বলো। আরিয়ান ফোন দিয়েছিল।
কি বলল ভাইয়া? তোকে যেতে বলেছে। আমি তো যাওয়ার জন্য এক পায়ে রাজি, কিন্তু আম্মুকে বুঝতে দিলাম না। আমি বললাম, কিন্তু আম্মু আমার ভালো লাগছে না। কিন্তু আরিয়ান তোকে যেতে বলেছে। ভাইয়া যেহেতু যেতে বলেছে তাহলে তো যেতেই হয়। আমি খেয়ে আমার রুমে এসে নীলাকে ফোন দিলাম। নীলা ফোন রিসিভ করে বলল, সকাল সকাল কি মনে করে ফোন দিলেন স্যার? এমনিই ফোন দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, রাখি। আরে না না, তা কখন আসছো? আমি যে আসছি তা তুমি কি করে জানলে? সেটা পরে বলবো, এখন বলো কখন আসছো? না আসবো না, নীলা মন খারাপ করে বলল। আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু বলতে না দিয়ে ফোন রেখে দিয়ে রেডি হয়ে ভাবিদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। মাহির জন্য চকলেট নিয়ে নিলাম। আর এই প্রথম ভাইয়ার শ্বশুরবাড়ি যাচ্ছি, খালি হাতে যাওয়া যায় নাকি? ভাবিদের বাসায় এসে বেল বাজাতে ভাবি দরজা খুলে দিল আর বলল, কি দেব সাহেব, আসতে এত দেরি হলো যে? একটু কাজ ছিল তো তাই। ও ভেতরে আসো। আমি ভাবির হাতে ব্যাগগুলো দিয়ে সবার সাথে কুশল বিনিময় করে ভাবিকে বললাম, তা এত জরুরি তলব কিসের জন্য ম্যাডাম? মাহির না তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব, তাই। ও, তা মাহি কোথায়? নীলার সাথে আছে। ও আচ্ছা, বলে আমি সেখান থেকে চলে এলাম। আসলে আমাকে দেখার ইচ্ছা নীলার, কিন্তু সেটা মাহিকে দিয়ে বলিয়েছে, তা আমি ভালো করেই বুঝতে পারছি। নীলাকে ফোন দিলাম, ফোন রিসিভ করছে না। 6টা ফোন দিলাম কিন্তু করল না। সকালের ওই বিষয়টার জন্য হয়তো রেগে আছে আমার উপর। আমি মাহিকে খুঁজে বের করলাম। মাহি আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে বলল, ভাইয়া এসেছিস? আমাকে দেখতে নাকি খুব ইচ্ছে করছে তোর? আর দূর, আমার না। তাহলে? নীলা আপুর। কি? আমার সাথে ভাব মারবি না, আমি সব জানি। আর নীলা আপু আমার কাছ থেকে তোর নাম্বার নিয়েছে। যাক বাবা, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। নীলা দেখছি মাহিকে পটিয়ে ফেলেছে। আর মাহিকে পটানো কোনো ব্যাপার না, তাকে চকলেট আর গেমস খেলতে দিলেই হলো। আমি বললাম, তা তোর নীলা আপু কোথায় রে? ছাদে। যা, আমার চকলেট কই? আমি মাহিকে চকলেট দিয়ে নীলার জন্য কয়েকটা রেখে দিলাম, যেটা একটু পরে কাজে লাগবে। আমি সেখান থেকে ছাদে এসে দেখি নীলা গাছে পানি দিচ্ছে। বাহ, ভালো কাজ করতে পারে দেখছি। আমার জন্য ভালোই হলো। আমি নীলাকে ফোন দিলাম। নীলা ফোন হাতে নিয়ে আবার রেখে দিল। আরও 2টা ফোন দিলাম, কিন্তু ফলাফল একই। আমার প্রতি এত অভিমান জমে আছে তার। কি করা যায়, একটু আইডিয়া দেন তো আপনারা আমাকে। কি করব কিছুই বুঝতে পারছি না। অনেক ভেবে একটা আইডিয়া মাথায় আসলো, দেখি কাজে লাগে কিনা। আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। না, কেউ নেই। আমার আবার ভয়ও করছে। ভয়কে জয় করে নীলাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরাতে নীলা ভয় পেয়ে গেল আর বলল, কে কে? ভয় নেই। ও তুমি? আর আমাকে জড়িয়ে ধরেছ কেন? আমার ফোন রিসিভ করছিলে না কেন? ওই সময় ফোন কেটে দিয়েছিলে কেন? তাই বলে এতগুলো ফোন দিলাম, তারপরেও রিসিভ করবে না? না। এত রাগ নীলা? রাগ করে যদি এমন কিছু পাওয়া যায় তাহলে তো রাগ করাটাই ভালো। কীরকম? আমি যদি রাগ না করতাম তাহলে কি তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরতে পারতে? মানে না। তাই বলে এমন করবে? তুমি যখন বাসায় এসেছো দেখেছি, আর আবার ছাদেও এসেছো, সেটাও আমি দেখেছি। আমি চাইছিলাম দেখতে যে তুমি কি করো। তা কি দেখতে চেয়েছিলে? আমি যেটা চেয়েছিলাম তুমি ঠিক তাই করলে। হো তাই? জানো, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, কিন্তু কোনো উপায় না পেয়ে মাইকে দিয়ে তোমাকে আসতে বলেছি। বুদ্ধি আছে। দেখতে হবে না বউটা কার? কার বউ? কার আবার? তোমার? ওমা, হেতে দেখে আমার বউ হয়ে গেল, আর এখন আমি বিয়ে করিনি। বলেই নীলাকে ছেড়ে দিলাম। আমি ছেড়ে দেওয়াতে নীলা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কি হলো, ছেড়ে দিলে কেন? কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। আমি কোনো রিস্কে যেতে চাই না। রিস্ক মানে? যদি কেউ দেখে নেয় তখন? দেখলে সমস্যা কি? আচ্ছা নীলা, আমাদের সম্পর্কটা কি মেনে নেবে? নিবে। তুমি কি করে বুঝলে? আপু কিছুটা বুঝে গেছে আমাদের মাঝে কিছু একটা হচ্ছে। কি? আরে ভয় পেও না। ভয় না পাওয়ার কি আছে? তুমি এত ভয় পাও কেন? একটু ভয় তো করবেই। ও, চলো নিচে যাই। আর একটু থাকি না? না, আর থাকা লাগবে না, প্লিজ। না নীলা। আর কোনো কথা না বলে আমি নীলার জন্য যে চকলেটগুলো এনেছিলাম সেগুলো দিলাম। নীলা চকলেটগুলো নিয়েই খেতে শুরু করে দিল। আমি নিচে আসতে ভাবি ডাক দিল, কি দেব সাহেব, কই ছিলেন এতক্ষণ? ছাদে ছিলাম ভাবি। তা ছাদে কি দেখলে? ময়না পাখি, টিয়া পাখি দেখেছি। আমি এই কথা বলতে ভাবি হাসতে লাগলো। সাথে সবাই হাসতে লাগলো। ভাবি হাসতে হাসতে বলল, তা পাখিগুলো কেমন দেখতে? অনেক সুন্দর ভাবি। আমার থেকেও বেশি সুন্দর? আরে না, আপনার থেকে বেশি সুন্দর হবে কেন? আপনার সাথে অন্য কারো তুলনা হয় না। আমার কথা শুনে নীলার দিকে তাকিয়ে দেখে নীলার হাসি মাখা মুখটা নিমেষে কালো হয়ে গেল, আর রাগে মুখ লাল হয়ে গেল। এরে, এখন কি হবে? কেন ভাবির এত প্রশংসা করতে গেলাম? একজনের জন্য আমার সংসারে আগুন লাগিয়ে দিলাম। এই আগুন নেভানোর ক্ষমতা আমার নাই, আর আমার মনে হয় না এই আগুন ফায়ার সার্ভিসে নিভাতে পারবে। আমার কথা শুনে ভাবি বলল, থাক থাক, আর পাম দিতে হবে না, পরে ফেটে যাব তো। আমি কিছু বললাম না। আর কি বা বলবো,
আমার সংসারে আগুন কিভাবে নেভাবো সেই টেনশনে মরছি আমি। ভাবি বলল, যাও খেয়ে নাও। একটু পরে ভাবি। কেন? এমনিতেই। কোনো কথা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি খাবার টেবিলে গিয়ে বসলাম। ভাবি খাবার দিল। আমি খাবার নিয়ে বসে আছি, খাচ্ছি না। আসলে খাবার খেতে ইচ্ছা করছে না, শুধু নীলার কথা মনে পড়ছে। ভাবি আমার এমন পরিস্থিতি আর নীলার রেগে চলে যাওয়াতে কিছুটা বুঝতে পারছে বলে মনে হয়। আমি অল্প কিছু খেয়ে উঠে পড়লাম আর মাহিকে ডাকলাম। মাহি এসে বলল, তোর জন্য ছাদে অপেক্ষা করছে মনে হয়, আজ তোর খবর আছে। দেখ কি পাকনা মেয়ে। আমি ডাকার সাথে সাথে বুঝে গেছে তাকে কেন ডাকা হয়েছে। আমি আর কিছু না বলে ছাদে গেলাম। আমি ছাদে গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই নীলা ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি গাল হাতে ধরে দাঁড়িয়ে আছি, কিছু বললাম না। নীলা বলল, আমাকে রাগাতে খুব ভালো লাগে তাই না? এবারও নিশ্চুপ। আমাকে কেন রাগাও? আমি বললাম, আসলে আমি এরকম কিছু চাইনি, আর তাছাড়া একটু দুষ্টুমি করে বলেছি, এতে রাগার কি আছে? রাখবো না তো কি করব? তুমি আপুর প্রশংসা কেন করবে? আরে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো দুষ্টুমি করেছি। না, তুমি দুষ্টুমি করবে না আমাকে ছাড়া। ভাবি তো তোমার আপন বড় বোন। আমি এত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে। এরই মাঝে মাহি এসে হাজির হলো আর বলল, ভাইয়া ভাবি আসছে। আমি বললাম, এখন কি হবে নীলা? কিছুই হবে না, তুমি একটু দূরে দাঁড়িয়ে থাকো। আমি তাই করলাম, একটু দূরে দাঁড়িয়ে গেলাম। ভাবি ছাদে এসে বলল, নীল তুমি একটু আমার রুমে আসো তো। এটুকু বলেই চলে গেল। আমি নীলার দিকে জিজ্ঞাসার সুযোগ তাকালাম। নীলা বলল, যাও। বলেই আমি নিচে চলে এলাম ভাবির রুমের সামনে। কিন্তু ভিতরে প্রবেশ করতে ভয় করছে। মাথায় অনেক সাহস। থুকু কি কই, এক বুক সাহস নিয়ে ভাবির রুমের ভিতরে গেলাম। আর ভাবি আমাকে দেখে বলল, এসেছ? হ্যাঁ বলেন ভাবি, কেন ডেকেছেন? যা বলবো তা সত্যি করে বলবে। বলবো ভাবি। তোমার আর নীলার মাঝে কি চলছে? আমি একটা কথা বলি, রাগ করবেন না, আর নীলাকেও কিছু বলবেন না, ঠিক আছে? আসলে আমার আর নীলার দেখা হয় আপনাকে যেদিন দেখতে আসি সেদিন, তবে আপনাদের বাসায় না, রাস্তায়। সেখান থেকে নীলাকে আমার ভালো লাগে। আর তারপরে যখন জানতে পারি নীলা আপনার ছোট বোন, তখন থেকে নীলাকে ভুলতে শুরু করে দিই। কিন্তু নীলা আমার সাথে এই কয়েকদিন একটু বেশি দুষ্টুমি করেছে, যার কারণে তার উপরে আবার মায়া পড়ে যায়। তারপরেও নীলাকে আমি কিছু বলি না বা বুঝতেও দেইনি। বুঝলাম। তারপরে আপনারা যখন আমাদের বাসা থেকে এসেছেন সেদিন রাতে নীলা ফোন দিয়ে জানালো যে সে নাকি আমাকে ভালোবাসে। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কাজ হয়নি। কোনো উপায় না পেয়ে আমি রাজি হয়ে গেলাম। এতগুলো কথা আমি কেমনে বলেছি তা নিজে জানি না। আমার কথা শুনে ভাবি যেন কি ভাবছে। যখন কথাগুলো বলছি তখন কোনো ভয় ছিল না, কিন্তু এখন হচ্ছে। না জানি আজ আমার কপালে কি আছে, আল্লাহই ভালো জানে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে তুমি যাও। বলেই আমি ভাবির রুম থেকে চলে এলাম। মনে মনে ভাবছি কিছু একটা তো হবেই, হয়তো আমাদেরকে মেনে নেবে না, আর না হয়তো বাসা থেকে বের করে দিবে। আমাকে বাসা থেকে বের করে দিলে কোথায় যাব, কি করব, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। আর ভুলে গেলাম কি হবে। হঠাৎ মনে হলো আমাকে তো এখনও বাইর করে দেয়নি, তার আগে আমি এসব ভাবছি কেন? ধুর, আমি আসলে এক লাইন বেশি বুঝি। তা না, এসব ভাবছি কেন? যা হবার হবে, এখন এসব না ভাবাই ভালো। আর না ভেবেই পারছি না। তবে এটা নিশ্চিত যে আমার ওপর একটা ঝড় বয়ে যাবে, হোক সেটা বড় বা ছোট। বসে বসে এসব ভাবছে এমন সময় কে জানি পেছন থেকে আমার চোখ চেপে ধরল। তবে বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। অবশ্যই নীলার কাজ। নীলা ছাড়া আর কেউ এমন করবে না। আমি চোখের উপর থেকে নীলার হাত ছাড়াতে ছাড়াতে বললাম, নীলা। বলো। কি আর বলবো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। ভাবি তো সব জেনে গেছে। সত্যি? বলেই আমাকে জড়িয়ে ধরল। কি আজব মেয়ে। এদিকে টেনশনে আমি মরছি আর সে খুশিতে আত্মহারা হয়ে গেছে। কেমনটা লাগে আপনারাই বলেন। আমার মনে হয় মেয়েটার মাথায় কোনো তার কাটা আছে, তা না হলে কেউ এমন করে? আপনারা আবার নীলাকে এসব কিছু বলবেন না যে আমি তাকে এসব বলেছি। তা না হলে আমি যাও কয়েকদিন বেঁচে থাকতাম তাও হবে না, সোজা আমাকে মেরে ফেলবে। সে যাই হোক, গল্পে আসা যাক। আমি বললাম, নীলা, তাহলে তো ভালোই হলো। কিছু ভালো হয়নি। এখন কি হবে একটু ভেবে দেখেছ? আর দূর, তুমি শুধু শুধু টেনশন করছো। আরে বইন, আমার একটু একা থাকতে দে না। হায় হায়, এ কি বললাম? এখন কি হবে? মনে হয় এখন আমার উপরে ছোটখাটো একটা ঝড় বয়ে যাবে। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি শুধু ঝড় হবে না, সাথে ইট পাটকেল পড়বে। তুক্কু কি সব আবল তাবল বলছি। নীলা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, কি বললে? এই রে, এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি তো বলেছি আমাকে একটু একা থাকতে দাও, এটাই তো বললাম। না, আরও কিছু বলেছ। আরও কিছু কি বলেছি? তুমি আমাকে বোন বললে। কেন বললে? আমি তোমার বোন হই? আরে তোমার শুনতে ভুল হয়েছে। না, আমি ঠিক শুনেছি, তুমি আমাকে বোন বলেছ। আরে না, আমি বলেছি আমাকে একটু একা থাকতে দাও না বউ।
না, তুমি মিথ্যা বলছো। তোর ভাল লাগে না। এমনি আছি, আমার কি হবে একটু পরে সেই টেনশনে। আর এখন যা শুরু করেছে, আমি মনে হয় পাগল হয়ে যাব। কেউ আছো নি আমার জন্য? পাবনা সিট বুকিং দাও। আমাকে পাগল বানাতে বেশি সময় লাগবে বলে মনে হয় না। এরই মাঝে আমার ফোনটা বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখি ভাইয়া ফোন দিয়েছে। মনে হয় ভাবি ভাইয়াকে সব বলে দিয়েছে। ভয়ে আমার হাত কাঁপছে। ফোনটা যে রিসিভ করব সেই ক্ষমতাটাও নেই আমার। তারপরেও ফোনটা রিসিভ করতে ভাইয়া বলল, কোথায় তুই? কেন ভাইয়া? তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আমি আমার 32 দাঁত বের করে একটা হাসি দিয়ে বললাম, আমাকে দেখার কি আছে? একদম হাসবি না, তাড়াতাড়ি তোর ভাবির রুমে আয়। আচ্ছা বলেই ভাইয়া ফোন রেখে দিল। আমি ভাবছি কি হবে তা নিয়ে। যদিও ভাইয়ার শ্বশুর বাড়ি, সেই সুবাদে তেমন কিছু বলবে বলে মনে হয় না। পাশ থেকে নীলা বলল, কে ফোন দিয়েছিল? ভাইয়া। তা কি বলল? বলেছে আমাকে নাকি দেখতে ইচ্ছে করছে। ও ভালো, তো যাও। আমি আর কিছু না বলে চলে এলাম আর ভাবির রুমের দিকে এগোতে লাগলাম। আমি যত এগোচ্ছি ততই আমার বুকের ভেতর ধুকধুক করছে। আমি দরজায় নক করতে ভাবি এসে দরজা খুলে দিল আর বলল, এসো, ভেতরে এসো। ভাইয়া শুয়েছিল। আমাকে দেখে উঠে বসে বলল, কী সব শুনছি এসব? হ্যাঁ, কি শুনছো ভাইয়া? এই তুই যে এমন ভাব করছিস যে ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। কি শুনেছ বলবে তো নাকি ভাইয়া? শুনলাম তুই আর নীলা একে অপরকে নাকি ভালোবাসাবাসি করিস। সত্যি তো। কোনো প্রকার সন্দেহ থাকলে নীলাকে জিজ্ঞেস করতে পারো। ভাইয়া ভাবিকে উদ্দেশ্য করে বলল, নীলাকে ডাকো তো। ভাবি নীলাকে ফোন দিয়ে এখানে আসতে বলল। আর একটু পরে নীলা চলে এলো। নীলা আসতে ভাইয়া বলল, কি শুনছি এসব নীলা? যা শুনেছেন ঠিকই শুনেছেন ভাইয়া। তোমরা যা করছো তা কি ঠিক? নীলা বলল, ঠিক না ভুল তা জানি না, তবে এইটুকুই জানি, নীল ছাড়া আমার পৃথিবীটাই অচল। ভাইয়া বলল, এক থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিব, বেশি হয়ে যাচ্ছে। আমি এত কিছু বুঝি না, নীলকে আমার চাই। ভাবি বলল, তুই কি নীলকে সত্যি ভালোবাসিস? নীলা বলল, আপু। ভাইয়া বলল, তোমরা যা শুরু করেছ তা কিন্তু ঠিক না। আর এক ফ্যামিলিতে 2 মেয়েকে কেউ বিয়ে দিতে চাইবে না। নীলা বলল, ভাইয়া আমি এত কিছু বুঝি না, নীলকে আমার চাই, যে কোনো মূল্যেই। দেখো নীলা, এই কথাটা মুখে বলা যতটা সহজ, কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। আপু তুমি কিছু একটা বলো না। ভাবি বলল, আমি কি বলবো বল, তোর ভাইয়া তো ঠিকই বলেছে। নীলা, কান্না করো না, আমি দেখছি কি করা যায়। ভাইয়া বলল, ভাইয়া ঠিক আছে যাও। নীলা চলে গেল। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া যাই করো না কেন, আমি আর নীলা দুজনকে অনেক ভালোবাসি। আর আমার চেয়ে বেশি নীলা আমাকে বেশি ভালোবাসে। আর আমাকে পাওয়ার জন্য নীলা সব করতে পারবে। তবে আমি পারবো না যে সেটা না, আমিও সব কিছু করতে পারবো। তাই বলছি যা করবে একটু ভেবে কাজটা করো। বলেই আমি চলে এলাম। ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি নীলা কান্না করছে। আমি নীলার কাছে গিয়ে নীলার কাঁধে হাত রাখতে নীলা পেছনে ফিরে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, তোমাকে ছাড়া আমি বাঁচব না নীল, এইভাবে কান্না করো না প্লিজ, কিছু একটা করো। করব, এবার কান্না বন্ধ করো। ঠিক আছে। নীলা আর কান্না করল না, আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি করবে? বাসা থেকে পালিয়ে যাব। পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কখনো হবে না। কেন? দেখো, পালিয়ে গেলে হয়তো আমরা দুজন সুখী হব, আবার সুখী হতেও পারবো না। আর আমরা পালিয়ে গেলে আমাদের দুজনের বাবা মা কষ্ট পাবে। তুমি কি বলতে চাইছ? আমি বলতে চাইছি যে বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ করো না। আর আমার মনে হয় না তা করবে নীলা। মাহি এসে বলল, ভাইয়া তোকে ডাকে। যা, আমি আসছি। নীলা এখন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, এবার ছাড়ো, ভাইয়া ডাকছে। না, ছাড়বো না। নীলা প্লিজ এমন করো না। ঠিক আছে ছাড়বো, তবে কি, আমাকে একটা চুমু দাও। ঠিক আছে। আমি নীলার কপালে একটা চুমু দিলাম। এখানে না। তাহলে? নীলা তার ঠোঁট দেখিয়ে বলল, এখানে। আমি পারবো না। কেন? লজ্জা করে নীলা। ওরে বাবারে, বলেই নীলা আমার ঠোঁটে চুমু দিয়ে দিল আর আমাকে ছেড়ে দিয়ে বলল, চলো। দুজন নিচে চলে এলাম। নিচে আসতে ভাইয়া আমাকে বলল, আজকে বিকেলে চলে যাব আমাদের বাসায়। ভাইয়া, নীলার আব্বুকে বলেছিলে? তারা না করে দিয়েছে। কেন ভাইয়া? 2 মেয়েকে এক ফ্যামিলিতে বিয়ে দেবে না, এটা কারণ? আর অন্য কোনো কারণ নেই তো ভাইয়া? না, এটাই। ও কি আর করার। বিকেলে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। তবে আসার সময় নীলাকে দেখে নেই। বাসায় এসে আম্মুর রুমে গেলাম। আম্মু আমাকে দেখে বলল, কখন এলি? এইমাত্র আম্মু। ও আম্মু, তোমাকে কিছু বলতে চাই। বল। আম্মু, আমি নীলাকে ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় তাকেই করব। নীলা মানে? ভাবির বোন আম্মু। তারা মানবে তো? তুমি কি বলো আম্মু? মেয়ে দেখতে তো ভালোই আছে, তাহলে আমাদের বিয়ের কথা বলো। তোর আব্বু আসুক, দেখি কি বলে। এত কিছু বুঝি না, নীলাকে আমার চাই। যদি তারা না করে, তাদেরকে বুঝিয়ে বলবে। আচ্ছা,
আমি আর কিছু না বলে চলে এলাম আমার রুমে এসে নীলাকে ফোন দিলাম, কিন্তু ধরছে না। কি ব্যাপার, নীলা ফোন ধরছে না কেন? কিছুই বুঝতে পারছি না। আমি আমার রুম থেকে ভাইয়া রুমের দিকে গেলাম। ভাইয়া রুমের সামনে গিয়ে দরজা নক করতেই ভাবি দরজা খুলে দিল আর বলল, কি ব্যাপার দেবর সাহেব? ভাইয়া কোথায়? বাইরে গেছে। ও, কোনো দরকার? ভাবি, আমাকে বলা যায় না? বলো না। মানে নীলার বিষয়ে কথা বলতাম। আমার আব্বুকে অনেক বুঝিয়েছি কিন্তু রাজি হয়নি। তোমার ভাইয়াও অনেক বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। ভাবি, আমি নীলাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া বাঁচব না। প্লিজ কিছু একটা করেন। দেখো নীল, আমার আর তোমার ভাইয়ার যতটুকু চেষ্টা করবার করেছে, কিন্তু আমরা ব্যর্থ। ভাবি, আরেকবার চেষ্টা করে দেখেন না? ঠিক আছে, আচ্ছা চেষ্টা করে দেখেন বলেই আমি রুম থেকে বেরিয়ে এলাম। আম্মু রুমে এসে দেখি আম্মু আর আব্বু বসে কথা বলছে। আমি বললাম, আসতে পারি? আয়। আম্মু, আব্বুকে বলেছ? না, বলি নাই। আব্বু বলল, কি? আম্মু বলল, নীল নাকি নীলাকে পছন্দ করে আর তাকেই বিয়ে করতে চায়। তুমি কি বলো? আব্বু বলল, নীলা মেয়েটা অনেক ভালো, যদি তারা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। নীলার আব্বু না করে। কি বলে? দুজনকে এক জায়গায় নাকি বিয়ে দেবে না। সমস্যা কি দিলে? তুমি একটু কথা বলে দেখো। ঠিক আছে। আমি আর সেখানে না থেকে আমার রুমে চলে এলাম। আমার ফ্যামিলির সবাই মেনে নিয়েছে, কিন্তু নীলার ফ্যামিলি মেনে নেয়নি। ফ্যামিলি বললে ভুল হবে, শুধু নীলার আব্বুই রাজি নন। এদিকে নীলাকে ফোন দিয়ে যাচ্ছে, নীলা ফোন ধরছে না। কেমনটা লাগে? দূর, আর ভালো লাগে না। একদিকে নীলার আব্বুর প্যারায় বাঁচি না, আর এদিকে নীলা ফোন ধরে না। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না, শুধু টেনশন আর টেনশন। আবার গেলাম ভাবির রুমে, গিয়ে বললাম, ভাবি আপনার ফোনটা দেন তো। কেন? আমি ভাবিকে ফোন দিব, আমার ফোনটা ধরছে না। ভাবি, বাবা এত দরদ! বেশি কথা বলবেন না তো, এমনিতেই মাথা গরম। কেন গো দেব সাহেব, কি হয়েছে? আপনার বোনের জন্য। সে আবার কি করলো? দেন না ফোনটা ভাবি। নাও। আমি ভাবির কাছ থেকে ফোন নিয়ে নীলার নাম্বার ডায়াল করতে খুব সুন্দর একটা নাম চলে এলো। নামটা হলো লাল টুকটুকি বোন। নামটা দেখে আমার মুখে হাসি চলে এলো। আমার হাসি দেখে ভাবি বলল, হাসির কি হলো? না এমনি ভাবি। ভাবি আর কোনো কথা বলল না। আমি নীলাকে ফোন দিলাম। একবার রিং হলো, ধরল না। আরও দুইবার ফোন দিলাম, কিন্তু ফোন ধরল না। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর নীলার কথা ভাবতে লাগলাম। কি হলো, নীলা ফোন ধরছে না কেন? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা জানি না। ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখি অনেক বেলা হয়েছে আর ভাবি ফোন দিয়েছে। আমি রিসিভ করতে ভাবি কান্না জড়িত কণ্ঠে বলল, আমি একটা SMS করে হাসপাতালের ঠিকানা দিয়েছি, সেখানে চলে এসো। আমাকে আর কিছু বলতে না দিয়ে ভাবি ফোন কেটে দিল। আমি ফোন ব্যাক করলাম, কিন্তু রিসিভ করেনি। আমি মহা চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবির দেওয়া হাসপাতালের ঠিকানায় চলে এলাম, আর হাসপাতালে এসে যা শুনেছি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সব কিছুর যেন ওলটপালট হয়ে গেল, পুরো পৃথিবী থমকে গেল। নীলা এমনটা করবে তা আমি কখনো ভাবতে পারিনি। না না না, নীলা হাত কেটেছে, আর তার সাথেও হাতের রক কেটে গেছে। ভাবির আব্বু বলল, নীলার যদি কিছু হয় তাহলে তোমাকে ছাড়ব না, তোমার জন্য আজ নীলার এই অবস্থা। ভাবির আব্বু বলল, শান্ত হ মা। ভাবি বলল, না তুমি আমাকে তোমার মেয়ে বলে ডাকবে না। এমনটা করছিস কেন? দেখ মা, এমনিতে একটাকে হারাতে বসেছি, তার মাঝে তুই এমন করছিস রে। তুমি যদি তখন মেনে নিতে তাহলে নীলা এমনটা করতো না। এটার জন্য শুধু তুমিই দায়ী আব্বু। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি আর আরিয়ান যখন বলেছিলাম তখন আমাদের কথা কানে যায়নি। আমি কি বলবো বা কি করব কিছুই বুঝতে পারছি না। আমার দুই চোখ দিয়ে শুধু পানি ঝরছে। ডাক্তার এসে বলল, দেখুন আপনারা এমন করে ভেঙে পড়বেন না, আর কোনো সমস্যা নেই, রোগীর জ্ঞান ফেরার অপেক্ষা করুন। বলেই ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে সবাই কিছুটা শান্ত হলো, শুধু ভাবিকে ছাড়া। আসলে নীলা ভাবির অনেক আদরের ছোট বোন। ছোট থেকে নীলা ভাবির কাছে থাকতো, আর আম্মু যতটুকু খেয়াল রেখেছে তার চেয়ে বেশি ভাবি খেয়াল রেখেছে নীলার। ভাবি পাগলামো করে যাচ্ছে নীলাকে দেখার জন্য। ডাক্তার বলেছেন জ্ঞান না ফেরা পর্যন্ত কেউ রোগীর কাছে যেতে পারবে না। 3 ঘন্টা পর নীলার জ্ঞান ফিরেছে। সবাই ভিতরে গেল, সাথে আমিও গেলাম। নীলা বলল, আপু নীল কোথায়? এখানেই আছে। ভাবির আব্বু বলল, মামনি আমি আর কোনো বাধা দিব না, তুমি সুস্থ হলেই তোমার আর নীলার বিয়ে দিয়ে দেব। ভাবি নীলার কপালে একটা চুমু দিয়ে আমাকে নীলার কাছে রেখে সবাইকে নিয়ে বাইরে চলে গেল। আমি নীলার কাছে গিয়ে বসে বললাম, এমনটা কেউ করে? আজ যদি কিছু একটা হয়ে যেত তখন কি করব বলো? আব্বু তো রাজি হচ্ছিল না, তাই বলে এমনটা করবে? সরি। সরি বললেই বাকিটুকু বলার আগেই নীলা ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, চুপ। আমি নীলার হাত ছাড়িয়ে বললাম, নীলা বলল, আমাকে একটু জড়িয়ে ধরো না। কিন্তু কোনো কিন্তু নয়, আর এখানে তো আমাদের কেউ কিছু বলবে না, সবাই তো মেনে নিয়েছে।
আমি আর কিছু না বলে নীলাকে জড়িয়ে নিলাম আমার বাহুডোরে। আর কোনো ভয় নেই, নেই কোনো বাধা আমাদের আলাদা করার আল্লাহ ইচ্ছা ছাড়া। এইভাবে শুরু হলো আমাদের ভালোবাসা। যদি দুজন পরস্পর দুজনকে চায় তাহলে কারো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া তাদের আলাদা করার। পৃথিবীর সকল ভালোবাসা যেন পূর্ণতা পায় সে কামনায় রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।